এরশাদ 1989 সালে আমাদের এরশাদের আমলে আমাদের এই যে জেনারেল অ্যাসেম্বলি মানে সংসদে একটা পাশ হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনগুলো বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগে যাবে। উনি হচ্ছে ফার্স্ট লেয়ারের একজন নেতা, কিন্তু উনি যখন বাহিরে বক্তব্য দেন থার্ড লেয়ারের স্টাইলে বক্তব্য দেন। কেমন? সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচনের পর দিন যত যাচ্ছে পাল্টে যাচ্ছে রাজনীতির হালচাল। রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণ, বাড়ছে বিভাজনও। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে ঘিরে সংসদের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজপথেও। বিষয়গুলো নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েনের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে আবার ছাত্র রাজনীতি। জামায়াত সহ 11 দলের জোটের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে ছল চাতুরি করছে সরকার। অন্যদিকে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিরোধী দল। সরকারের পক্ষ থেকে এই অভিযোগও করা হয়। যদিও আজকে যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেও একই কথা উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। বলেন, দেশে আর কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। যদিও এর আগে এপ্রিলে শেষ দিকে সহরওয়ার্দীতে এক সমাবেশে নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির আহ্বায়ক এবং সেই সাথে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় আবারও গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, গণভোটের রায় নিয়ে বিভ্রান্ত কারা, জনগণ নাকি রাজনীতিকরা? দর্শক, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, যেহেতু আজকে প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে এসেছেন, ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিন আসার জন্য। সেই কারণে অভিনন্দন জানাচ্ছি আপনাকে। ডানে আছেন আমাদের ব্যারিস্টার আল মামুর রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আল মামুর রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম, গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আজকে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে অর্থাৎ তার বক্তব্যে এই কথাটি উঠে এসেছে। যদি একটু যেতে চাই ডাক্তার রাকিব আল হাসানের কাছে, একটু যেতে চাই। রাকিব আল হাসান, যদি এইভাবে বলি, গণভোটের রায় নিয়ে ছল চাতুরি করছে সরকার, 11 দলের অর্থাৎ জামায়াত সহ 11 দলের জোটের পক্ষ থেকে এই ধরনের অভিযোগগুলো করা হয়, কিন্তু আজকে আবার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেই বলছেন যে গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী, তাদের থেকে সতর্ক থাকার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। আসলে গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টা দুপক্ষ থেকে আসছে, আসলে বিষয়টা কি আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। বিভ্রান্ত তো আসলে দুই পক্ষে না, এক পক্ষে ছড়াচ্ছে। দেখুন, গণভোটের বিষয়টা হচ্ছে কি, যখন আমাদের 12 ফেব্রুয়ারিতে একই সাথে আমাদের দুটি মোটামুটি ইলেকশন হলো, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ ইলেকশন। জাতীয় সংসদ ইলেকশনে এখানে নির্বাচনে সেখানে ব্রুটাল মেজরিটি পেয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দল হিসেবে রয়েছে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। আর এর বাইরে আপনি গণভোটের 70% হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। তো এখানে বিএনপি গণভোটের পক্ষ থেকেও সর্বশেষ তারেক রহমানও নিজেই ইলেকশনের আগে তিনি নিজেও ভোট চেয়েছেন এবং গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করার জন্য, এবং তিনি কথাও বলেছেন যে আপনারা যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, প্রত্যেকটি দল, রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, তখনও কিন্তু এনসিপি স্বাক্ষর করেন, এনসিপি পরে করেছিল, যাই হোক হতে পারে। তো যারা স্বাক্ষর করেছিল তাদের এর ভিত্তিতে আমরা আসলে বাস্তবায়ন করতে চাই, আপনার তার পক্ষ হ্যাঁ ভোট দিন। এবং এর আগেও কিন্তু আপনি দেখেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বা নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র জনাব মাহাদি আমিন, তারাও কিন্তু হ্যাঁর পক্ষে ভোট চেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন ইলেকশনের পরবর্তী সময়ে যে মানে দেখুন 1 মাসের মধ্যে আমাদের মানে 1 মাস ক্যালেন্ডার দিবস, পঞ্জিকা দিবসের মধ্যেই অধ্যাদেশগুলোকে, বেশিরভাগ অধ্যাদেশগুলোকে আইনি পরিণত করতে হয়েছে, কিছু পেন্ডিং রাখা হয়েছে, 4টা বাতিল করা হয়েছে। তো শুরু থেকেই সরকারকে একটা চাপে ফেলার একটা চেষ্টা, যে সরকার গণভোটকে প্রত্যাখ্যান করেছে, গণভোট মানতেছে না, মানে এই জাতীয় স্টিগমাটাই সরকারকে চাপিয়ে দেওয়া হচ্ছে শুরু থেকেই। একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং এই ধরনের কথাবার্তাও আসতেছিল যে আপনারা 51% বড়াই দেখাচ্ছেন, কেন 70% কেন ইগনোর করতেছেন। আবার এই ধরনের কথাবার্তা বলছিল যে আপনারা যদি 51% বড়াই দেখে আপনারা মানে গণভোটকে
তুচ্ছতাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু আমরাও কিন্তু আপনাদের 70% যদি তুচ্ছতাচ্ছিল্য করেন, তাহলে আমরা 51% তুচ্ছতাচ্ছিল্য করবো। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু ধরেন চলে আসতেছিল গত 2 মাস ধরে, এই জিনিসগুলো খুব ক্রমান্বয়ে চলে আসতেছিল এবং আমাদের এগুলোকে ফোকাস করতে এর জের ধরে কি ক্রমশ রাজনীতি জটিল হচ্ছে কিনা? জটিল হচ্ছে মানে ধরেন জটিলের ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার বিরোধী দল তো বারবার হুমকি দিচ্ছে যে আমরা মাঠে নামবো, বিক্ষোভ করব, সমাবেশ করব, গণঅভ্যুত্থানে ডাক দিব, অনেক ধরনের নানা ধরনের ট্যাগিং বলেন, ফ্রেমিং বলেন, হুমকি দামকি সব কিছু চলে আসতেছিল। এবং যেটা করতে যায় আসলে হচ্ছে কি ধরেন আমাদের কিছু ম্যান্ডেটরি জিনিস শুরু থেকে একটু দৃষ্টিগোচর হয়েছিল। যেমন শুরুতেই জ্বালানি ইস্যুটা খুব শুরুর দিকে এভাবে আসেনি, তারপরে হামের ইস্যুটা, কিংবা এখন বাজেটের সময় ঘনিয়ে আসছে। তো এই জাতীয় জিনিসগুলোর কারণে ধরেন যেখানেই প্রাইম মিনিস্টার যাচ্ছে বা যেখানে বিএনপির সিনিয়র মন্ত্রীরা যাচ্ছে, তারা কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো শুনতে হচ্ছে যে আপনারা কি গণভোট প্রত্যাখ্যান করছেন কিনা, গণভোট কি বাস্তবায়ন হবে কিনা, মানে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি করে দেওয়া হচ্ছে। এটা মানে আমি বলবো যে কোনো আর্টিফিশিয়াল সংকট। তো সেই জায়গা থেকে ধরেন আজকে প্রাইম মিনিস্টার উনি খাল খনন কর্মসূচিতে উনি যশোরে গেলেন, সেখানেও উনি তখন এটাকে আরো একটু ক্লিয়ার করলেন আর কি। তো এটাকে আসলে আমি মনে করি না যে চেষ্টা করলেও, কিন্তু এখন গত 2-3 দিন আগে তো আসলে জ্বালানি নিয়ে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি হয়েছে। তো আমার মনে করি ধরেন এটা ইতিবাচক একটা হ্যাঁ, বিষয়। ডেফিনেটলি ইতিবাচক। এবং আমরা মনে করি ধরেন এই জিনিসগুলো রাজনীতির মাঠে তো আসলে ইস্যু লাগবে। রাজনীতির মাঠে ইস্যু না থাকলে যেমন রাজনীতিবিদরাও মানে আসলে গণভোটের রায় বাস্তবায়ন না করে এটাকে একটা ইস্যু মনে করেন নাকি নতুন না, issue এটা নাকি তো আসলে না বাস্তবায়ন না করা তো এরকম কোনো মানে শঙ্কা বলেন, আশঙ্কা বলেন, কিংবা সম্ভাবনা বলেন, কোনো কিছুই তো এখনো আসতেছে না। আর ব্যাপারটা হচ্ছে ধরেন জুলাই সনদের বাস্তবায়নের জন্য 180 দিনের একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। সুতরাং মাত্র সরকার বয়স গেল 2 মাস, তো আমরা 180 দিন পর্যন্ত ওয়েট করি। 180 দিন পর্যন্ত যদি স্বাক্ষরিত জুলাই সনদ, বিএনপি সরকার বারবারই বলছে তারা এই সনদটি তারা অক্ষরে অক্ষরে তারা পালন করতে চায়। করবে, হ্যাঁ। যদি না করে তখন তাকে আপনি প্রশ্ন করতে পারেন। আগে তো আপনি স্পেকুলেশনের ভিত্তিতে আপনি বলতে পারেন না যে সরকার এটা মানতেছে না, এটা করবে না, করতেছে না। তার মানে তা কি যদি এভাবে বলে জামায়াত সহ 11 দলের যারা রাজপথে নামছে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা আমি এভাবে ডিরেক্টলি বলতে চাই না যে অস্থিতিশীল করতে চাই, বাট এটা হচ্ছে রাজনীতিক একটা ইস্যু খোঁজা এবং রাজনীতি ইস্যু করে করে সরকার দলকে চাপে ফেলানো। জি, ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাল মামুনুর রাসেলের কাছে। আল মামুনুর রাসেল আজকে যশোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বেশ কিছু কথা বলেছেন। আমি যদি একটু একটু করে কোট করি, গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল, যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে, তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর 5 আগস্টের গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন জনগণ ইতিমধ্যে প্রমাণ করেছে তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ 5 আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতে কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে। এখন যে সম্ভবত গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেহেতু রাজপথে আন্দোলন করছে 11 দল বা জামায়াত দল, তাদেরকে এই ইঙ্গিতটা করেছেন 5 আগস্টের মতো উপযুক্ত জবাব দেবে বলে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি কি বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট ডাক্তার রাকিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী উনি মাঝে মধ্যেই কিছু বক্তব্য দেন আর কি। হ্যাঁ, উনি তো সবসময় বক্তব্য দেন না, মাঝে মধ্যে বক্তব্য দেন। এবং উনি যেখানে সবসময় দেন না মানে? যেখানে আমি বলছি মানে যেখানে দেওয়ার কথা ওই জায়গায় দেন না, যেখানে দেওয়ার কথা না ওই জায়গায় উনি দেন। কেমন? সংসদে উনি সংসদীয় দলের প্রধান, সরকারি দলের প্রধান হিসেবে সংসদে বক্তব্য দেওয়ার কথা, উনি ওই সময় উনি চুপ থাকেন। এবং যেখানে উনি সব ধরনের বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর, সেখানে উনি বক্তব্য দেন। দেখেন, উনি হচ্ছে ফার্স্ট লেয়ারের একজন নেতা, কিন্তু উনি যখন বাহিরে বক্তব্য দেন থার্ড লেয়ারের স্টাইলে বক্তব্য দেন। কেমন? এই যে গুপ্ত, এই যে পুঙ্খানু গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু যখন সংসদে ফার্স্ট লেয়ারে বক্তব্য আসে তখন ওই সময় উনি চুপ থাকে। দেখেন, আমি আপনাকে বলি, উনি বারবার একটা কথা বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, পরিপূর্ণভাবে পালন করব। আপনি আমাকে বলেন যে পরিপূর্ণ সংজ্ঞাটা কি? মানে ওনার কাছে আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ সংজ্ঞা মানে আংশিক। আপনি জুলাই সনদ মানে কি? জুলাই সনদ ওয়ার্ডার যেটা হয়েছে কখনোই নভেম্বরে, আপনি সেটা বাস্তবায়ন করবেন। অথচ জুলাই সনদের ওয়ার্ডারের মধ্যে বলা আছে যে আপনাকে যেদিন আপনি শপথ গ্রহণ করবেন আপনাকে 2টা শপথ গ্রহণ করতে হবে। একটা শপথ হচ্ছে আপনার গণপরিষদের শপথ, আর একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি শপথ, আর একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শপথ। জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে আপনি পুঙ্খানুপুঙ্খে পালন করবেন, আপনি বলেছেন। তাহলে জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে 2টা শপথ দিতে হবে, আপনি একটা নিলেন আরেকটা নিলেন না। তার মানে মর্নিং শোজ দ্য ডে, আপনি প্রথম দিনেই আপনি জুলাই সনদকে কি অবজ্ঞা করলেন। এক। দ্বিতীয় হচ্ছে জুলাই সনদে ওনারা সচিবালয় অধ্যাদেশের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেন নাই। তার মানে এটা ওনাদের কনসেন্ট ছিল।
এবং ওনাদের যে 31 দফার মধ্যে সচিবালয় অধ্যাদেশ করবেন 31 দফার একটা অংশ, এবং কি ওনার যে সর্বোচ্চ 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারে বলা আছে যেহেতু আপনি জানেন সচিবালয় সুপ্রিম কোর্টের সচিবালয়টা অন্তর্বর্তী সরকার আমলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওনারা বলেছেন 7 দিন আগে বলেছেন আমরা এটাকে আরো শক্তিশালী করব। তার মানে ওনারা এসে সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন, মানে যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাকে ওনারা বাতিল করে দিলেন। তাহলে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আপনি কিভাবে করলেন? আপনার প্রথম দিনে শপথ নিলেন না? আমি আসলে আইন কি, মানে আমার কাছে মনে হচ্ছে যেন মানে ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা চোখ বন্ধ করে এই কুকিলের মতো চোখ বন্ধ করে বলে যে কেউ আমি দেখছি না, মানে কেউ আমাকে দেখছে না। আমি শ্রদ্ধাবাদ রাকিব ভাইকে একটা প্রশ্ন করব, এই যে ধরেন এই যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট ওনারা বলেছেন পার্লামেন্ট করবেন। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আমাদের যেই জেনারেল অ্যাসেম্বলি আছে সেই জেনারেল অ্যাসেম্বলি কি দ্বিকক্ষটাকে প্রতিষ্ঠা করতে পারবে? একটু আমাকে রাকিব ভাই আপনি একটু আমি উত্তর দিব, আপনি শেষ করেন, আপনি শেষ করেন। আমি আপনাকে বলি, দ্বিকক্ষ বিশিষ্ট আপনি জানেন 1989 সালে এরশাদের আমলে 1989 সালে আমাদের এরশাদের আমলে আমাদের এই যে জেনারেল অ্যাসেম্বলি মানে সংসদে একটা পাস হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনগুলো বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগে যাবে। ওই সময় একটা রিট হয়েছিল, এটা হচ্ছে আনোয়ার চৌধুরী ভার্সেস স্ট্রেট। সেই 89 সালে রিটের মধ্যে প্রথম রিটটা খারিজ করে দিয়েছে হাইকোর্ট ডিভিশন। এরপর অ্যাপ্লাইড ডিভিশনে গিয়ে অ্যাপ্লাইড ডিভিশন আমাদেরকে কিছু বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। যেহেতু আমাদের দেশটা ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের দেশটা ফেডারেল গভর্নমেন্ট না, প্রাদেশিক গভর্নমেন্ট না, সেহেতু আপনি বিভাগীয় শহরে নিতে পারবেন না। যেহেতু আমাদের ওই সময় আমাদেরকে স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে 142 দিয়ে আপনি চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। তাহলে যে জিনিসটা ডিসাইডেড অ্যাপ্লাইড ডিভিশন ডিসাইড করে দিয়েছে সেই জিনিসটা আপনি যদি এখন দ্বিকক্ষ করতে চান তাহলে তো আপনি আবার ফেডারেল থেকে আপনি ইউনিটারি থেকে ফেডারেলে চলে যাচ্ছেন। তাহলে কি আপনি এই যে জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পারবেন না, কিন্তু আপনি গণপরিষদের শপথটা নিলেন না। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে সেই সময়টা 2 মাসের সরকারকে আপনারা সময় দিতে চান না, কিন্তু একটা বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আপনারা ইস্যু বানাচ্ছেন এবং রাজপথে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি তো বারবার বললেন, আমার কথা হচ্ছে আপনি এখনই বলে দেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, কিন্তু আপনি তার আগেও নির্বাচন আগেও আপনি বলেছেন আপনার সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে আপনি তখন বলতেন যে আমরা হ্যাঁ ভোট দিব না, আমার সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু আপনি তো তখন বললেন মুখে এক হ্যাঁ আর ভিতর রাখলেন না। এখনো আপনি জুলাই সনদ বলবেন যে পরিপূর্ণ বাস্তবায়ন করবেন, আবার অন্তরে কি বলছেন জুলাই সনদ বাস্তবায়ন পরিপূর্ণ করবেন, কিন্তু আপনি সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। আপনি এই 2টা শপথ নেওয়ার কথা, যে 2টা শপথ আপনি নিলেন না, আপনি গণভোটের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। গণভোটের অধ্যাদেশ আপনি জানেন, গণভোটের অধ্যাদেশটা হয়েছে এটা কিন্তু আমাদের ওয়ার্ডার একটা অংশ। নভেম্বরে যে একটা ওয়ার্ডারটা ছিল সেই ওয়ার্ডারের একটা অংশ কিন্তু আপনার এই গণভোটের অধ্যাদেশ, তাহলে আপনি সেটাও বাতিল করে দিলেন। এটা রাখার কি প্রয়োজন? আমি আপনাকে প্রশ্ন করি, এটা রাখার কি প্রয়োজন বলেন? আপনি যদি সচিবালয় অধ্যাদেশ যদি আপনি বাতিল করেন, ওটা না, গণভোট অধ্যাদেশটা যে বাতিল করলো এটা রাখার কি প্রয়োজন? আপনি গণভোট অধ্যাদেশ বাতিল করলেন কেন? এটা তো হয়ে গেছে গণভোট, হ্যাঁ হয়ে গেছে। আপনি তো গণভোট অধ্যাদেশ বাতিল করে দিলেন, এটা অধ্যাদেশটা বাতিল করছে ঠিক আছে। এখন গণভোটটা আমি একটু বোঝার জন্য আপনাকে একাডেমিকলি আপনাকে জিজ্ঞেস করলাম। ধরেন গণভোটটা যে প্রসেসে আমাদের হয়েছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি ইমার্জেন্সি মোমেন্টে হয়েছে, যার কারণে একটা স্পেশাল অর্ডার তৈরি করা হয়েছিল, তাই না? এটার আন্ডারে তো এই গণভোটটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এটা রাখার কি দরকার? আমাকে এটা রাখার প্রয়োজনীয়তা বলেন। আপনার গণভোট অধ্যাদেশের আলোকেই তো গণভোটটা হয়েছে। আচ্ছা বলেন না, আপনি যে সচিবালয় অধ্যাদেশের আলোকে, আবার সচিবালয় না, আমি দুটোই বললাম আমি দুটোই বললাম। আপনার সচিবালয় অধ্যাদেশের আলোকে সচিবালয়টা প্রতিষ্ঠা হয়েছে। আপনি শেষ করি, আপনি যখন সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন অটোমেটিক সচিবালয়টা বাতিল হয়ে যাচ্ছে। আমি সচিবালয়ের প্রশ্নে আসতেছি না, এটা আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে। সেম ক্যাটাগরি গণভোটটা আপনি যখন গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোটটা আয়োজন হয়েছে, কারণ আপনি জানেন আমাদের সংবিধানে গণভোটটা নেই। এখন আপনার গণভোটের যে অধ্যাদেশ হয়েছে, অধ্যাদেশটা কখন হয়? যখন আপনার পার্লামেন্ট থাকে না। তার মানে যে পার্লামেন্টটা, এটাকে নিয়ম হচ্ছে পার্লামেন্ট যখন হয় 30 দিনের মধ্যে পাস করতে হবে। তার মানে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন তখন এর আলোকে যে গণভোটটা হয়েছে এটা অটোমেটিক বাতিল। কে বলছে আপনাকে? কে বলছে মানে আপনি সেটা ব্যাখ্যা দেন। আপনি কে বলছে মানে কি? মানে আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করলেন, যখন আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিবেন তাহলে গণভোটটা তো বাতিল হয়ে যাবে। গণভোট বাতিল হয়ে যাবে, কে বলছে? তাহলে কিসের আলোকে গণভোটের ভিত্তি কি? গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। আচ্ছা শেষ করুন, আমি বলবো গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। শুনুন আমি বলি আপনাকে, মানে আপনাদের গণভোটের ভিত্তিটা কি? আপনি গণভোটের ভিত্তিটা কি আমাকে বলেন। না আপনি নিশ্চয়ই আইনের ব্যাখ্যাটা আপনি দিবেন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটু শুরু করি, আমি নোট করছি। ধরেন সেই জায়গা থেকে ধরেন গণভোটটা মানে ইউজুয়ালি গণভোট হওয়ার সিস্টেমটা কি? ইউজুয়ালি গণভোট হওয়ার রেগুলার প্র্যাকটিসে গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে কি, আপনার
যে এটা আগে পার্লামেন্টে পাশে আসতে হবে, 2/3 পাশে আসতে হবে। আসার পরে যদি রাষ্ট্রপতি মনে করে যে এটা রাষ্ট্রের কোনো মৌলিক জিনিসকে ভায়োলেট করতেছে বা এটাকে গণভোটে পাঠানো দরকার, তখন উনি এটাকে রাষ্ট্রপতি সাইন অনুযায়ী তখন এটাকে গণভোট উনি পাঠাবে, রাইট? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু ধরেন আমাদের যে সিস্টেমে গণভোটটা আয়োজন করা হয়েছিল, সেই সিস্টেমে হচ্ছে কি আপনার পার্লামেন্ট রাখলেন না, কিন্তু আপনার আবার সংবিধানটাকে স্থগিত করলেন না। তো এমন একটা জরুরি মুহূর্তে তখন কিন্তু যখন এই আপনার ফরেন সার্ভিস একাডেমিতে যখন সংস্কারের আলোচনাগুলো হচ্ছিল, তখন সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিলেন, দেখেন আমরা আসলে 2টা গণভোটের দিকে যাই। 2টা গণভোটের দিকে গেলে হচ্ছে কি আমাদের এই জিনিসটা খুব স্মুথলি প্রসেসটা হবে। একটা গণভোট হচ্ছে ধরেন আমরা এখানে যারা প্রতিনিধিত্ব করতেছি, তার মধ্যে আমরা 84টা দফা রেডি করলাম, রাইট? 84টার মধ্যে আমাদের 36টা এক্সিকিউটিভ, যেটাতে কোনো গণভোটের প্রয়োজন লাগতেছে না।